বাংলাদেশে রিকনসিলিয়েশন কেন প্রয়োজন? শুধু বাংলাদেশই নয়, গভীরভাবে বিভক্ত যে কোনো সমাজেই কোনো সমঝোতা প্রতিষ্ঠা করা জটিল ও সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। রিকনসিলিয়েশন নিয়ে বিভিন্ন পেশাজীবী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অনেকেই এর প্রয়োজনীয়তা অনুধাবন করলেও কেউ কেউ এটিকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অবাস্তব ভাবনা মনে করেন। বিএনপির চিরকালীন শত্রু আওয়ামী লীগ। আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ দ্বারা যত নির্যাতিত নিপীড়িত দলের চেয়ারপারসন থেকে শুরু করে হয়েছে, আমরা হয়েছি, যত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, সেই আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করবে, এটা বললে কি বলবো, মায়ের চাইতে মাসির দরদ বেশি বলার মতো হয়ে যাবে আর কি। আবার কেউ কেউ বলেছেন এটি সরকারের সদিচ্ছার উপর নির্ভরশীল একটি প্রক্রিয়া। ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। রিকনসিলিয়েশন পদ্ধতিটি প্রচলিত বিচার প্রক্রিয়ার বিকল্প কোনো ব্যবস্থা নয়, বরং এর পরিপূরক হিসাবে কাজ করে থাকে। শুধু বিচার করলে সমাজে দীর্ঘমেয়াদে ক্ষোভ ও বিভাজন থেকে যেতে পারে, আবার শুধু সমঝোতা বা ক্ষমা করে দিলে অনেক অপরাধীরই পার পেয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শেখ হাসিনা ফিরে আসবে, এটা ভারতকে সিরিয়াসলি এটা নিয়ে ম্যানুভার করতে হবে, বাংলাদেশকেও এটা অ্যাকসেপ্ট করতে হবে। আর শেখ হাসিনা নিজে যদি মনে করেন আসবে, শেখ হাসিনার ওই সেন্সে ফিরে আসার কথা না, কিন্তু তারপরে আসবে যে বাংলাদেশ অনেক বিরাটল ঘটে। জুলাই অভ্যুত্থানকালে হত্যার অভিযোগ এনে অনেক আওয়ামীপন্থী বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। এটি একটি উভয় সংকট পরিস্থিতি। খুন বা সহিংসতার মতো ফৌজদারি অপরাধ না করে সেই অপরাধে অভিযুক্ত হয়ে বছরের পর বছর কারাবন্দী থাকা যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী। বিপুল সংখ্যায় যে পুলিশ আটক করেছে শুধুমাত্র সরকার করে গেছে বলে, সেটা হিউম্যান রাইটস ওয়াচ খুব স্পষ্ট করে বলছেন। হিউম্যান রাইটস ওয়াচ মোটেও আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল মনে করছে না, আওয়ামী লীগকে একটা অপরাধী রাজনৈতিক দল বা অপরাধী সংগঠন মনে করছে না, এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ঢালাওভাবে অপরাধী মনে করবার কোনো যুক্তিসঙ্গত কারণও হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পাচ্ছে না, কিংবা সরকার যেসব বয়ান এর মধ্যে হাজির করেছে সেগুলোর কোনো কিছুকেই তারা বিশ্বাসযোগ্য মনে করছে না আওয়ামী লীগকে একটা অপরাধী সংগঠন হিসেবে বিবেচনা করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, সুবিধাভোগীদের শাস্তি দিতে গিয়ে কোনো অপরাধে যুক্ত ছিল না এমন সমর্থক কর্মীদের হয়রানি করা হচ্ছে কিনা? পেশাজীবীদের রাজনৈতিক দলকে সমর্থন করা কোনো অপরাধ নয়, তবে অন্যায় সুবিধা লাভ ও দলীয় অপরাধ দমনে প্রয়োজনীয় ভূমিকা না রাখাকে প্রচলিত আইনি কাঠামোতে অপরাধ হিসেবে প্রমাণ করা যায় না। উদ্ভট কথা বলে তো লাভ নেই যে উনি জেলে যাবেন, উনি নামার সাথে সাথে ফাঁসি দিয়ে দেবো, এই যে অনেকেই বলে না, এগুলি বোগাস কথাবার্তা বলে তো লাভ নেই। শেখ হাসিনা, যেরকম তারেক জিয়া, ইউসি, সবার তো একটা নিজের ব্যক্তিত্ব আছে। বিকজ একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুই দলই সবচেয়ে বড় দল বাংলাদেশে। বিএনপি, জামাত ও এনসিপির নির্বাচনী ইশতেহারে শুধু আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলের গুম খুনের বিচার এবং সেই আমলের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের মাধ্যমে সমাজে বিদ্যমান পরিস্থিতিতে পুনঃসমঝোতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের গত 55 বছরের রাজনৈতিক বিভাজনের ইতিহাস থেকে এই 15.5 বছরের হিসাব করলেই কি সমাজের নানা স্তরে বিস্তৃত বিভাজনের রেখাকে মুছে ফেলা সম্ভব? বাংলাদেশ কি শুধু গত 15.5 বছরই বিভাজিত হয়েছে, নাকি এই বিভাজনের শিকড় আরো অনেক আগেই গেড়ে বসেছে? বাংলাদেশের মানুষ মুজিববাদী আদর্শের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে। ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। এটা খুঁজতে আমরা 1971 সালে ফিরে যেতে পারি, যেই 71 একটি নতুন স্বাধীন একটি দেশের জন্ম দিয়েছে, তা একই সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছে যে সেই সময় থেকেই মতে, বিশ্বাসে, ভাবাদর্শে আমরা কতটা বিভাজিত। এটা বাংলাদেশের সৃষ্টিটাই আপনি দেখেন না, দুইটা ঘটনা। 25 মার্চ রাত্রে আর্মি ক্র্যাকডাউন হল,
কেন 25 তারিখ রাত্রে ওরা ক্র্যাকডাউন করলো, অ্যান্ড দে নিউ ইট ভেরি ওয়েল যে বাংলাদেশ, ওদের লেখা টেখা দেখলে বোঝা যায় ইয়ে নিজে বলেছেন যে আইদার টুডে ও টুমোরো বাংলাদেশ উইল সিসিড 70 সালে। তাহলে আমরা আমাদের এইভাবে বলছে, তাহলে আর তাদেরকে আমরা আমাদের রক্ত শোষণ করতে দিব কেন? তারা হচ্ছে বাঙালিরা পাওয়ারে গেলে তাদের রক্ত শোষণ করবে, সুতরাং যা হওয়ার হয়। আইয়ুব খান জানতো বাংলাদেশ আলাদা হয়ে যাবে। জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে স্বাধীনতার বিপক্ষের মানুষগুলো এত বছরে নানা তরিকায় সামাজিক ও রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়েছে, কিন্তু তারা কখনো মুক্তিযুদ্ধকালীন তাদের ভূমিকার জন্য খুব স্পষ্টভাবে দেশের আপামর জনসাধারণের কাছে ক্ষমা চায়নি। মুক্তিযুদ্ধের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি আজও অমীমাংসিত রয়ে গেছে। বর্তমান সংসদের প্রথম অধিবেশনেও ৭১ জামাতে ইসলামের ভূমিকা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু জনগণ ফলপ্রসূ কোনো মীমাংসা দেখতে পায়। এখন ৭১ এবং ৭২ সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি স্পিকার। ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। ৭১ পরবর্তী ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করা হয়। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই প্রতিটি হত্যাকাণ্ডেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামরিক বাহিনীর কিছু সদস্যের সংশ্লিষ্টতা দেখতে পাওয়া যায়। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। মানে স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। বাংলাদেশে রিকনসিলিয়েশন সহজ কিছু নয়। একদিনে বা একটি কমিশন গঠনেও সমাজ থেকে সব বিভাজন দূর হয়ে যাবে না। এক্ষেত্রে গণমাধ্যম এবং বুদ্ধিবৃত্তিক অনুশীলনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায় রয়েছে। বরং রিকনসিলিয়েশন বিষয়ে গঠনমূলক পরিকল্পনা ও দৃশ্যমান প্রচেষ্টাই বিভাজিত বাংলাদেশকে আরেকবার ঘুরে দাঁড়ানোর পথ দেখাতে পারে। আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।